আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমাদেরকে সবাইকে এখন ভালো থাকতেই হবে, সুস্থ থাকতে হবে। শুধু আমাদের নিজেদের জন্য না, আমাদের পরিবারের জন্য, আমাদের বন্ধুবান্ধবের জন্য, আমাদের সমাজের জন্য, রাষ্ট্রের জন্য আমাদের সবাইকে ভালো থাকতে হবে। মহান আল্লাহর উপর ভরসা রাখতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ নিশ্চয়ই আমাদের সবাইকে রক্ষা করবেন এই কামনা করে আমি লুনা শারমিন, সহকারী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা, আজকে আমার অনলাইন ক্লাস শুরু করছি। আজ আমি এমএসসি ফাইনাল ইয়ারের এন্টোমোলজি ব্রাঞ্চের ছাত্রদের জন্য আমার প্রথম অনলাইন ক্লাস নিয়ে এসেছি। তোমরা জানো আমি তোমাদের মেডিকেল এন্টোমোলজি অ্যান্ড ভেটেরিনারি এন্টোমোলজি কোর্স কোড 313133 বিষয়টি পড়াই। কলেজ যখন খোলা ছিল আমরা মেডিকেল এন্টোমোলজির বেশ কিছুটা অংশ পড়েছি। সেই ধারাবাহিকতায় তোমরা যদি সিলেবাসটা লক্ষ্য করো তাহলে দেখতে পাবে হাউস ফ্লাই, স্যান্ড ফ্লাই, সিসি ফ্লাই, বেডবাগ এবং লাইস, এই 5টি ইনসেক্টের আমাদের মরফোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, লাইফ হিস্ট্রি, হোস্ট প্যারাসাইটিক রিলেশনশিপ অ্যান্ড কন্ট্রোল মেজার, এই বিষয়গুলো আমাদের পড়তে হবে। তো চলো আজকে আমরা আমাদের পড়ায় ঢুকে যাই। আজকে আমরা কি পড়ব সেটা হচ্ছে সিসি ফ্লাই। আজ আমরা সিসি ফ্লাই পড়ব। সিসি ফ্লাই দেখতে কীরকম? সিসি ফ্লাই একটা মাছি, নাম থেকে বুঝতে পারছি সিসি ফ্লাই এক ধরনের মাছি। কোন মাছি? গ্লসিনিয়া গণভুক্ত ডিপটেরান ব্লাড সাকিং ফ্লাইস, বা এটাকে আমরা আফ্রিকান ফ্লাইজও বলে থাকি, যা মানুষ এবং গবাদি পশুর ট্রাইপ্যানোসোমাসিস বা স্লিপিং সিকনেস নামক একটি রোগ সৃষ্টি করে থাকে। সেই মাছিটাকে আমরা সিসি ফ্লাই বলে থাকি। সিসি ফ্লাইয়ের বৈজ্ঞানিক নাম গ্লসিনা। বৈজ্ঞানিক নাম গ্লসিনা। তো সিসি ফ্লাই আমি বলেছি, তাহলে সিসি ফ্লাই শব্দটা কোথা থেকে আসলো? সিসি মানে এটা হচ্ছে সাউথ আফ্রিকান যে বান্টু আদিবাসী আছেন তাদের বান্টু ভাষায় সোয়ানা মানে ফ্লাই, সেখান থেকে সিসি ফ্লাই শব্দটি এসেছে। এটার বৈজ্ঞানিক নাম গ্লসিনা। গ্লসিনা মানে টাং ফ্লাই। এটার যখন আমরা মরফোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স পড়ব তখন দেখব যে এদের প্রমিনেন্ট প্রোবোসিস, এদের মুখোপাঙ্গটা পরিবর্তিত হয়ে একটা প্রোবোসিস গঠন করে। সেই প্রোবোসিসটা একদম প্রমিনেন্ট থাকে, সেই অবস্থা থেকে এর নাম হয়েছে টাং ফ্লাই। এছাড়াও এটা টিকটিক ফ্লাই নামেও পরিচিত। এটার এখন পর্যন্ত প্রায় 34টি প্রজাতির প্রজাতির গ্লসিনার 34টি প্রজাতি শনাক্ত করা হয়েছে। এটাকে আমি প্রথমে বলেছি আফ্রিকান ফ্লাইস। এটা শুধুমাত্র আফ্রিকা অঞ্চলের একটি ইম্পর্ট্যান্ট, খুবই গুরুত্বপূর্ণ ভেক্টর হিসেবে কাজ করে, কারণ এটা ট্রাইপ্যানোসোমা, একটা প্রোটোজোয়ান পরজীবী, সেটা বহন করে থাকে, যার ফলে মানুষ এবং তোমার গবাদি পশুতে ট্রাইপ্যানোসোমাসিস নামক রোগটি সৃষ্টি হয়ে থাকে। অ্যানিমেলের ক্ষেত্রে যে ডিজিজটা, সেটা ক্যাটেলের ক্ষেত্রে সেটাকে নাগানা বলা হয়ে থাকে। সিসি ফ্লাই 34 মিলিয়ন বছর পূর্বে ফসিল ফর্মেও পাওয়া গিয়েছিল, যেটা আমি একটু পড়ে দিচ্ছি ইংরেজিতে। ফসিলাইজড সিসি ফ্লাইস হ্যাভ বিন রিকভার্ড ফ্রম দ্য fluorescent fossil bed in Colorado laid down some 34 million years ago. সেটা থেকে বুঝতে পারছি যে এটা বিস্তৃতিটা অনেক আগে থেকেই আছে। এরপরে এটাকে আমরা বলেছিলাম তোমাদের ডিপটেরান ফ্লাইস। এরা দিনের বেলায় সাধারণত কামড় দিয়ে থাকে এবং এদের যে বাইটটা সেটা খুবই পেইনফুল, এবং এরা ডার্ক ক্লদিংয়ের উপর অ্যাট্রাক্ট হয়। এই যে আমরা ছবিটা দেখছি, ছবিতে কি দেখতে পাচ্ছি? ছবিতে একটা মানুষের পোষক দেহে এই যে প্রোবোসিস, সে রক্ত পান করছে, ঠিক আছে? তো চলো আমরা এখন এর নেক্সট স্লাইডে চলে যাই।
ক্লাসিফিকেশন, আমাদের ট্যাক্সোনমিক পজিশনটা জানতে হবে। যেহেতু আমরা জানি আমাদের এন্টোমোলজির সব প্রাণীগুলো যেটা আমরা পড়ি সব স্টাডি অফ ইনসেক্ট, ইনসেক্টটা কোন ফাইলামের অন্তর্ভুক্ত? আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা পর্বে এটা ফাইলাম হচ্ছে আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা মানে জয়েন্টেড লেগ। এটা ক্লাস, অনেকগুলো ক্লাস আছে, তার মধ্যে যেই ক্লাস আমাদের ক্লাস হচ্ছে ইনসেক্টা। ইনসেক্টা বলতে আমরা কি বুঝি? ইনসেক্টা হচ্ছে যে সকল প্রাণীগুলো দেহ সুস্পষ্ট তিনটি অঞ্চলে বিভক্ত: মস্তক, বক্ষ এবং উদর। এটা এখানে একটু ভালো করে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে তিনটি অঞ্চল, মস্তক, বক্ষ এবং উদর। এবং বক্ষীয় অঞ্চলে তিনটি খণ্ড থাকে এবং প্রতি খণ্ড থেকে এক জোড়া করে মোট 3 জোড়া সন্ধিযুক্ত পা আছে। সে সকল প্রাণীগুলোকে আমরা ইনসেক্টা ক্লাসে অন্তর্ভুক্ত করে থাকি। এটার আরেকটা নাম আছে হেক্সাপোডা, মানে যেহেতু ওদের 6টা পা থাকে, 3 জোড়া পা থাকে, সেজন্য এটার নাম হেক্সাপোডা। ইনসেক্টার অনেকগুলো অর্ডার আছে, তার মধ্যে একটি অর্ডার হচ্ছে ডিপটেরা। শব্দটা যদি আমরা ভাঙি, ডাই মানে 2 এবং টেরা মানে পাখা। ডিপটেরা 2 জোড়া পাখা না, এখানে 2টো পাখা থাকে। এই ডিপটেরা ইনসেক্টের প্রধান 2টা বৈশিষ্ট্য বলছি। একটা হচ্ছে ওদের এক জোড়া পাখা বা 2টা পাখা উপস্থিত থাকে, এবং তাহলে আরেক জোড়া আমরা ইনসেক্টের পাখা থাকতেও পারে, নাও থাকতে পারে। আরেক জোড়া পাখা কি হয়েছে? আরেক জোড়া পাখা রূপান্তরিত হয়ে হলটেয়ারে পরিণত হয়ে থাকে। আচ্ছা, ফ্যামিলি হচ্ছে গ্লসিনিডি, জেনাস হচ্ছে গ্লসিনা। এখন আমাদের গ্লসিনাটা কোথা থেকে এসেছে? ওদের প্রমিনেন্ট যে প্রোবুসিস, সেখান থেকে গ্লসিনা নামকরণ করা হয়েছে। এখানে আমাদের স্পিসিস দেখছি গ্লসিনা মরসিটান্স। এখানে আমাদের ইকোলজিক্যাল দিক থেকে বা বায়োলজিক্যাল ডিস্ট্রিবিউশনের দিক থেকে গ্লসিনা প্রজাতিটাকে আমরা 3টা ভাগে ভাগ করে থাকি। সেটাকে আমরা দেখছি গ্লসিনা মরসিটান্স, সেটা হচ্ছে আমাদের সাভানান গ্রুপ। এটা আফ্রিকার অঞ্চলে সীমাবদ্ধ, যেহেতু মাছেরা আফ্রিকার বিভিন্ন অঞ্চলে সাভানা অঞ্চলে সীমাবদ্ধ, সে কারণে এই গ্লসিনা মরসিটান্সটাকে আমরা সাভানা গ্রুপের বলে থাকি। তারপর আরেকটা আছে গ্লসিনা প্যালপালিস, সেটা হচ্ছে রিভারাইন গ্রুপ, মানে এটা নদীর আশেপাশে থেকে থাকে, সে যেন পাওয়া যায়, সেটা হচ্ছে রিভারাইন গ্রুপ। আরেকটা আছে গ্লসিনা ফুসকা, সেটাকে আমরা, এটা হচ্ছে ফরেস্ট গ্রুপ বলা হয়ে থাকে। এটা ফরেস্ট গ্রুপের একটা স্পিসিস। এখন সিসি ফ্লাইয়ের যে আমরা বলেছি যে আমরা যে 3টা প্রজাতি দেখলাম, সেটা একটু আমরা ইকোলজিক্যাল ডিস্ট্রিবিউশনটা দেখি। এটা তোমার ইকোলজি এবং বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক্সের উপর ভিত্তি করে এটাকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। There are 34 species and subspecies of sissy fly divided into 3 groups in contrasting ecological and behavioral characteristics. যা আমি একটু আগেই বললাম, ইকোলজিক্যাল এবং বিহেভিয়ারের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে 3টা গ্রুপে ভাগ করা হয়েছে। প্রথম গ্রুপটা কি ছিল? আমরা যে আগে বলেছিলাম সাভানা গ্রুপ, সেটা হচ্ছে কি, সেটাকে আমরা মরসিটান্স গ্রুপ বা সাভানা গ্রুপ বলতে পারি। The Morsitan group of sissy is found mainly in savanna woodland across sub-Sahara Africa. তারপরে আমাদের আফ্রিকান অঞ্চলে সাভানা যে উডল্যান্ড আছে, সেখান থেকে সাব সাহারান আফ্রিকা পর্যন্ত এদের বিস্তৃতি। এই যে স্পিসিসটা, সেই স্পিসিসের আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ওদের ভিজুয়াল এবং অলফ্যাক্টরি স্টিমুলি, মানে দর্শন এবং ঘ্রাণেন্দ্রের মাধ্যমে তারা হোস্টটাকে লোকেট করে। এই হোস্ট অ্যানিমেলটা, এরা একটা গুরুত্বপূর্ণ ভেক্টর হিসেবে কাজ করে। আমি আগে যেটা বলেছি ট্রাইপ্যানোসোমাসিস, এই রোগটার জন্য এরা গুরুত্বপূর্ণ ভেক্টর হিসেবে কাজ করে। দ্বিতীয় যে গ্রুপটা, সেটা হচ্ছে প্যালপালিস গ্রুপ। এটার আরেকটা নাম কি ছিল? এটাকে আরেকটা নাম ছিল রিভারাইন গ্রুপ। Palpalis group comprises species found mainly in riverine woodland of West and Central Africa. Species from this group are generally less mobile, being confined to their riverine habitat and use visual cues rather than olfactory ones to locate their host. তার মানে আমরা কি বুঝলাম? এখানে
প্যালপালিস গ্রুপটা এটা আমাদের ওয়েস্ট অ্যান্ড সেন্ট্রাল আফ্রিকার, যেখানে নদীমাতৃক, যেখানে নদীর বেশি থাকে সেই জায়গাটাতে পাওয়া যায়। এরা আমাদের মরসিটান্স গ্রুপের মতো অলফ্যাক্টরি এবং ভিজুয়াল দুটো স্টিমুলি ব্যবহার করে না, ওরা শুধুমাত্র ওদের দর্শন ইন্দ্রিয়টাই ব্যবহার করে থাকে। অলফ্যাক্টরি হোস্ট খোঁজার ক্ষেত্রে ওদের দর্শন ইন্দ্রিয়টাই বেশি কাজ করে থাকে। এই গ্রুপের প্রাণীরাও তোমার ইম্পর্ট্যান্ট ভিক্টিম, মানুষের স্লিপিং সিকনেসের জন্য একটি গুরুত্বপূর্ণ ভেক্টর হিসেবে কাজ করে থাকে। আচ্ছা, তৃতীয় যে গ্রুপটা সেটা হচ্ছে কি ছিল, ফরেস্ট গ্রুপ। ফরেস্ট গ্রুপ বা এটা যেটা ছিল আমাদের গ্লসিনা ফুসকা, সেটা হচ্ছে থার্ড। দ্য ফুসকা গ্রুপ কম্প্রাইজ স্পিসিস টিপিক্যালি ফাউন্ড ইন humid forest. Species from this group are generally considered to be less important as vector, largely because their natural habitat is less used by livestock and people. তার মানে কি হচ্ছে, এটা আমাদের হিউমিড ফরেস্টে পাওয়া যাচ্ছে কারণ এটা ফরেস্ট গ্রুপের ফ্লাইস, এবং এরা আমাদের মেডিকেল ইম্পর্টেন্সের ক্ষেত্রে একটু কম গুরুত্বপূর্ণ, কারণ এরা যেহেতু ফরেস্টে থাকে, ফরেস্টে মানুষ কম থাকে, আমাদের লাইভস্টকও কম থাকে, সেই কারণে আমাদের মানুষ এবং লাইভস্টকের ক্ষেত্রে এরা কম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে, কারণ রোগ সৃষ্টি করতে পারে না। ঠিক আছে, তবে কিছু কিছু সেটা ছাড়াও কিছু কিছু স্পিসিস দেখা যাচ্ছে অ্যানিমেলের ট্রাইপানোসোমিয়াসিসের উপরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, ট্রাইপানোসোমিয়াসিস সৃষ্টি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বায়োলজি অফ সিসি ফ্লাই। এখন আসো আমরা সিসি ফ্লাইয়ের বায়োলজি সম্বন্ধে জানি। The biology of sissy flies have been extensively studied because of their medical, veterinary and economic importance. সিসি ফ্লাইয়ের বায়োলজিটা খুবই গুরুত্ব সহকারে স্টাডি করা হয় কারণ এর মেডিকেল, ভেটেরিনারি এবং ইকোনমিক গুরুত্ব রয়েছে। Sissy flies are obligate parasites that live by feeding on the blood of vertebrate animals. সিসি ফ্লাই একটা অব্লিগেট প্যারাসাইট। এই প্যারাসাইটটা অর্থাৎ এটা পোষক নির্দিষ্ট। আমরা যদি obligate parasite বলতে কি বুঝি? An obligate parasite is a parasitic organism that cannot complete its life cycle without exploring a suitable host. If an obligate parasite cannot obtain a host, it will fail to reproduce. অর্থাৎ পোষক নির্দিষ্ট। যেমন সিসি ফ্লাই আমাদের যদি নির্দিষ্ট পোষক না পেয়ে থাকে তাহলে সে রিপ্রোডাকশনটা করতে পারবে না এবং একসময় সে মারা যাবে। They have a prominent economic impact in sub-Sahara Africa as the biological vector of trypanosomes, which cause human sleeping sickness and animal trypanosomiasis. আমরা জানি যে আফ্রিকান সাব-সাহারান অঞ্চলে এই সিসি ফ্লাইয়ের উপদ্রবটা খুব বেশি হয়ে থাকে এবং সেখানকার মানুষ এবং গবাদি পশুতে সে ট্রাইপ্যানোসোমিয়াসিস রোগটি সৃষ্টি করে থাকে, ফলে গবাদি পশুর ব্যাপক ক্ষতি সাধন হয়ে থাকে, যার ফলে সে দেশের অর্থনীতিতে একটি বিরূপ প্রভাব পড়ে থাকে। এরপরে আসো আমরা দেখি সিসি ফ্লাই দেখতে কীরকম। এটার দেখতে হচ্ছে ব্রাউনিশ ইন কালার। ছবিটা আমরা দেখি, আমরা দেখতে পাচ্ছি সিসি ফ্লাইটা ব্রাউনিশ কালারের, এবং এদের বডিটা, দেহটা দেখতে অনেকটা বোলতার মতো, দেহটা বোলতার মতো দেখতে, এবং আকার আকৃতিতে তোমাদের মাঝারি আকৃতির ফ্লাইস, সাধারণত 6 থেকে 15 মিলিমিটার ইন লেন্থ। এটা অন্যান্য ইনসেক্টের মতোই এদের দেহ 3টা সুস্পষ্ট খণ্ডে বিভক্ত। সেটা কি হচ্ছে হেড, থোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন। এখন আমরা ছবিটাতে দেখি, এখানে লেবেলিং করা আছে। সুস্পষ্ট যে খণ্ড এটা হচ্ছে মস্তক, এখানে বক্ষ এবং এটা উদর।
হেড। এখন যদি আমরা হেডে থাকি, হেডে কি থাকে বলো? এই যে আমরা দেখতে পাচ্ছি হেডে, এইখানেও বা হেডে দেখি, হেডে দুটা, প্রথমে যা কি থাকে হেডের উপাঙ্গ, হেডে দর্শন ইন্দ্রিয় আছে, বড় বড় যেটা চোখ সেটাকে আমরা বলে থাকি কম্পাউন্ড আই। তারপরে কি থাকে? ছোট ছোট সরলাক্ষী থাকতে পারে, অ্যান্টিনা থাকে, মুখোপাঙ্গ থাকে। তো এখানে আমাদের কি এসেছে? কম্পাউন্ড আই। অন দ্য হেড এ পেয়ার অফ লার্জ কম্পাউন্ড আইস. The compound eyes of some species are said to be able to detect moving objects at 137 meters. They are very good for nearer vision, and small movement near the insect can make it fly off. The compound eyes are dark brown in living flies. আচ্ছা, কম্পাউন্ডার কি আছে? দেহের মস্তকের অধিকাংশ অঞ্চল জুড়ে বড় দুটো কম্পাউন্ডার উপস্থিত থাকে। এটা দেখা যাচ্ছে কিছু কিছু স্পিসিসের 137 মিটার দূরে যেটি মুভিং কোনো অবজেক্টটাকে সে এটার ডিটেক্ট করতে পারে। এবং ওদের দেখা যাচ্ছে যে কম্পাউন্ডার্সটা যখন জীবিত অবস্থায় থাকে প্রাণীটা, তখন সেটা কি হচ্ছে? ডার্ক ব্রাউন কালারের কম্পাউন্ড আই হয়ে থাকে। তোমাদের মনে আছে আমরা যখন যদি আমরা ফ্রুট ফ্লাই দেখি, তার চোখটা কীরকম বর্ণের? তার চোখটা হচ্ছে লাল রঙের হয়ে থাকে। আচ্ছা, এবং এদের সিম্পল আই, সেটাকে আমরা জানি সেটা ওসিলি বলা হয়ে থাকে। তিনটি সিম্পল আই আছে। At the top of the head there are 3 simple eyes or ocilli. ওসিলিটাকে আমরা যদি সিঙ্গুলার করি তাহলে ওসিলাস বলা হয়ে থাকে। এটাও তোমাদের লাইট সেন্সিটিভিটি সাথে যুক্ত। এরপরে আমরা যদি দেখি, এরপরে আসবে আমাদের অ্যান্টিনা। অ্যান্টিনা কীরকম আছে? আমাদের ছবিটায় দেখি, কম্পাউন্ড আইয়ের পাশে এদের এক জোড়া অ্যান্টিনা উপস্থিত আছে। এক জোড়া অ্যান্টিনা মানে দুটা। এই যে এখানে একটা খাঁজ আছে, সেই খাঁজটার থেকে আমাদের অ্যান্টিনাটা উৎপন্ন হয়েছে। There are 2 antenna placed at the front of head in depression between 2 compound eyes. এই যে এটা একটা কম্পাউন্ড আই, এটা কম্পাউন্ডারের মাঝখান থেকে আমাদের যে খাঁজ, সেখান থেকে তোমাদের সিসি ফ্লাইয়ের অ্যান্টিনাটা উৎপন্ন হয়েছে। আমাদের অ্যান্টিনার যে খণ্ড, এখানে 3টা খণ্ড নিয়ে গঠিত অ্যান্টিনা। অ্যান্টিনাতে আমরা একটু ছবিটা যদি বড় করে দেখি, 1 2 3। তোমাদের কি মনে আছে 3টা খণ্ড কি কি? তোমাদেরকে হ্যাঁ, আমাদের কি থাকে? স্কেপ, পেডিসেল এবং ফ্ল্যাজেলাম। এদের এখানে 3 নম্বর যে খণ্ডটা, সেটা হচ্ছে অনেক বড় এক খণ্ড। ঠিক আছে, এই খণ্ডটারই একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেই অনুযায়ী আমরা এটাকে দেখা যাচ্ছে অন্যান্য ইনসেক্ট থেকে, অন্যান্য ফ্লাইস থেকে আমরা আলাদা করতে পারি। অ্যারিস্টা ইজ এ লং থিন স্ট্রাকচার লাইক অ্যান eyelash but has a row of branched hair on its upper side. এই যে 3 নম্বর খণ্ডটা, সেখানে দেখো এখানে একটা আমাদের চোখের পাপড়ির মতো, আইল্যাশের মতো একটা অঙ্গ আছে, সেটাকে আমরা বলি অ্যারিস্টা। অ্যারিস্টাতে আমাদের আইল্যাশের মতো, এবং এখানে এই লম্বা লম্বা কি আছে? ব্রাঞ্চেড হেয়ার লাইক। এখানে এই ইয়েগুলো আইল্যাশগুলো আমাদের হেয়ার লাইক। আচ্ছা, দ্য থার্ড অ্যান্টিনাল সেগমেন্ট। এটা ছাড়াও থার্ড অ্যান্টিনাল সেগমেন্টে আরেকটা বিশেষ অঙ্গ আছে, সেটা হচ্ছে সেন্সরি পিট। দ্য থার্ড অ্যান্টিনাল সেগমেন্ট অলসো হ্যাজ on it 2 small holes leading to the olfactory pits, which contain many sensilla that can smell the air. The antenna is therefore an organ serving the sense of smell. আমরা জানি অ্যান্টিনা এদের এখানে এই যে সেন্সরি পিট, এটা আমাদের অলফ্যাক্টরি পিট বা স্মেলদের সেন্স অর্গান হিসেবে কাজ করে থাকে। তাহলে আমাদের অ্যান্টিনার কি বৈশিষ্ট্য হলো? অ্যান্টিনা 3টা খণ্ডে বিভক্ত। তৃতীয় যে খণ্ডটা সেটা অনেক বড়, এবং সেখানে আমাদের আইল্যাশের মতো একটা বিশেষ অঙ্গ থাকে, সেটাকে আমরা অ্যারিস্টা বলে থাকি। অ্যারিস্টাতে কিন্তু যে অ্যারিস্টাতে এক সারি ব্রাঞ্চ হেয়ার থাকে। আর কি আছে? এখানে এক জোড়া অলফ্যাক্টরি পিট আছে, যেটা স্মেল নিতে পারে, এয়ার থেকে স্মেলের সেন্সেশন। আচ্ছা, এরপরে আসো
আমাদের পরবর্তী স্লাইডে আমরা এখন যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টিনিয়াল সুচার। সুচার কি বলতে আমরা কি বুঝি? সুচার is a fairly rigid joint between two or more hard elements of an organism. আমরা যদি মানুষের খুলির কথা চিন্তা করি তাহলে দেখব যে দুটা খুলির ভিতরে দেখা যায় যে প্লেট প্লেট অংশ আছে এবং মাঝখানে খাঁজ কাটা অংশ থাকে, মানে দুটা স্ক্লেরাইড যখন পাশাপাশি সংযুক্ত হয় তার মাঝখানে একটা লাইনের মতো অংশ দেখা যায়, সেটাকে আমরা সুচার বলে থাকি। আচ্ছা, এখন টিনিয়াল সুচারটা কি আমরা এই ছবিটা দেখি। এই ছবিতে আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো অ্যান্টিনা, একটা অ্যান্টিনার অ্যারিস্টা আছে এবং আরেকটা অ্যান্টিনা থেকে আমরা অ্যারিস্টাটা সরিয়ে ফেলেছি। কেন সরিয়েছি? এই যে অ্যান্টিনাকে ঘিরে একটা লাইন দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে টিনিয়াল সুচার। এই টিনিয়াল সুচারটা তাহলে কি দাঁড়াচ্ছে? This is a thin line that partly surrounds the part of the face carrying the antenna. তার মানে এই অ্যান্টিনাটাকে ঘিরে আমাদের একটা খাঁজ কাটা অংশ আছে, সেটাই হচ্ছে কি হচ্ছে টিনিয়াল সুচার। এটা কখন দেখা যায়? এটা যখন পিউপাল স্টেজ শেষ করে পূর্ণাঙ্গ প্রাণীতে যখন ইমার্জ করে বের হয়ে আসে পিউপেরিয়াম থেকে, তখন তার মাথায় একটা টিনিলাম নামক একটা বেলুন লাইক স্ট্রাকচার দেখা যায়। এই উঁচু অংশটা দিয়ে সে পিউপেরিয়ামটাকে ধাক্কা দিয়ে ওখান থেকে বের হয়ে আসে। It marks the place where the tilinum, a balloon-like structure, comes out when the fly begins to emerge from pupa. পিপা থেকে যখন সে বের হতে শুরু করে তখন এই টিলিয়ামটা দেখা যায়। যখন তার বের হওয়াটা শেষ হয়ে যায়, after emergence the tilium is folded back inside the head and only the tilinal suture can be seen from the outside. যখন পূর্ণাঙ্গ প্রাণীটা পিউপেরিয়াম থেকে বের হয়ে আসে, তারপরে এই টিলিনাম যে স্ট্রাকচারটা, সেই থলেটা আবার তার হেডের ভেতরে চলে যায়, কিন্তু একটা ফুলে গেল এবং সেটা আবার ভেতরে চলে গেল, তখন শুধুমাত্র একটা এরকম একটা খাঁজ কাটা অংশ থেকে যায়, যেটাই পরবর্তীতে আমরা টিলিনাম সুচার হিসেবে বাইরে থেকে দেখতে পাই। পরবর্তী যে অংশটা আসছে সেটা হচ্ছে মাউথপার্স বা মুখপঙ্গ। The mouthparts are very important to the life of the fly. They are long and narrow and can pierce the skin of an animal, so the blood can suck up into the fly. At the same time, the saliva can be passed down the mouthparts into the animal being fed on. মুখপাঙ্গ এই ফ্লাইয়ের একটা গুরুত্বপূর্ণ অংশ। কেন? এটা যে দেখা যাচ্ছে এদের যে মুখপাঙ্গটা হচ্ছে লম্বা এবং সরু, এবং এই মুখপাঙ্গের মাধ্যমে সে কী করতে পারে, তার যে হোস্ট যে অ্যানিমেল সেটার স্কিনটাকে কাটতে পারে এবং সেখান থেকে রক্ত শোষণ করে নেয়, এবং একই সাথে তাদের যে স্যালাইভাটা এই মাউথপার্সের মাধ্যমে অ্যানিমেলের শরীরে প্রবেশ করাতে পারে। এটা কেন আমি এই যা বললাম এটা থেকে আমরা কি বুঝতে পারি যে বিভিন্ন রকমের যে মাউথপার্সের টাইপ আছে, তাহলে বললো তো এটা কীরকম টাইপস হলো? হ্যাঁ, এটা হচ্ছে পিয়ার্সিং এবং সাকিং টাইপের মাউথপার্স, তবে এটা একটু মডিফিকেশন হয়ে আসছে এখানে। আর কি হচ্ছে, ওদের মাউথপার্সটা যখন ওরা ফিড করে তখন তো হোস্টের দিকেই প্রজেক্ট করা থাকে, যখন সেটা কোনো রক্ত পান করে না তখন দেখা যাচ্ছে সামনের দিকে, এখানে দেখো যে সামনের দিকে ছড়িয়ে থাকে। When the fly is not feeding, all the mouthparts are held so that they point forward from beneath the head. মাথার নিচ থেকে সামনের দিকে নির্দেশিত থাকে। এখন আমরা মাউথপার্সের একটু ডিটেলসে যদি যাই, এই ছবিটা দেখি মাউথপার্সের কি কি অংশ থাকে। এখানে আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি? ছবিতে আমরা ম্যাক্সিলারি পাল্প দেখতে পাচ্ছি, ল্যাব্রাম দেখতে পাচ্ছি, হাইপোফ্যারিংস দেখতে পাচ্ছি, ল্যাবিয়াম দেখতে পাচ্ছি। আমাদের এই যে ম্যাক্সিলারি পাল্পি, সেখানে এটা হচ্ছে একজোড়া ম্যাক্সিলারি পাল্পি থাকে। এ পেয়ার অফ ম্যাক্সিলারি পাল্পস হেল্প টু প্রোটেক্ট দ্য মোর ডেলিকেট proboscis or haestulum which flies
which lies between them when it is not used. এই ল্যাব্রাম, হাইপোফারিংস এবং ল্যাবিয়াম এই তিনটা অংশকে ম্যাক্সিলারি পালপিটা ঢেকে রাখে যখন এটা ব্যবহৃত হয় না। আমাদের এখানে দেখলাম, আমরা জানি যে একটি টিপিক্যাল মাউথ পার্সে, সাধারণকৃত মাউথ পার্সের 5টা অংশ থাকে: ল্যাব্রাম, ম্যান্ডিবল, ম্যাক্সিলা, ল্যাবিয়াম এবং হাইপোফারিংস। কিন্তু এটা যেহেতু একটু মডিফিকেশন হয়ে আছে, এখানে আমরা 3টা স্পেশাল জিনিস দেখতে পাচ্ছি। এই প্রোবোসিসটা, এই যে ল্যাব্রাম, হাইপোফারিংস এবং ল্যাবিয়াম, এই 3টা মিলে প্রোবোসিস গঠিত হচ্ছে। এখন আমরা দেখব ল্যাবিয়াম। The labium is the thickest of these very thin structures. At the free end, it has a large number of very small teeth, lamellar teeth. The lamellar teeth can cut their way through the skin of an animal so that the fly may suck blood. এই যে আমাদের এটা হচ্ছে ল্যাবিয়াম। ল্যাবিয়ামের এটা যে তিনটা ল্যাব্রাম, হাইপোফারিংস এবং ল্যাবিয়ামের মধ্যে এটা অপেক্ষাকৃত মোটা এবং এটার যে সম্মুখ অংশটা সেখানে খাঁজকাটা কিছু দাঁতের মতো থাকে, সেটাকে আমরা ল্যাবেলার টিথ বলা হয়। এই ল্যাবেলার টিথের সাহায্যে সেটা তার হোস্ট যে প্রাণী থাকে সেটার স্কিনটাকে কেটে সেখান থেকে ব্লাড সাক করে। On the other end of the labium, where it is attached to the head of the fly, is swallow. This part, the thecal bulb, contains the muscles that causes the teeth to move. এটার গোড়ার দিকে, যেটা ল্যাবিয়ামের গোড়ার দিকে একটা স্ফীত অংশ আছে, সেটাকে বলা হয়ে থাকে বাল্ব, বা এটা একটা অনিয়ন বাল্ব বলা হয়ে থাকে, বা থিকেল বাল্ব বলা হয়ে থাকে। এইটা মস্তকের সাথে যে সংযুক্ত থাকে, এখানে যে মাসেলগুলো থাকে সেই মাসেলের সংকোচন প্রসারণের ফলে এই টিথের মুভমেন্টটা নিয়ন্ত্রিত হয়ে থাকে। দ্বিতীয় যে অংশটা আছে সেটা হচ্ছে আমাদের ল্যাব্রাম। The labrum forms a tube through the blood is sucked up from the animal being bitten. The tube is called food channel. এই ল্যাব্রামটা কি চ্যানেল তৈরি করে? ফুড চ্যানেল তৈরি করে থাকে। এই পরের ছবিটাতে আমরা খেয়াল করি, এই যে একটা গোল কি হয়েছে, এখানে একটা চ্যানেল তৈরি হয়েছে, এটার নাম ফুড চ্যানেল, এবং এটা এই যে ল্যাব্রামটা, এই ল্যাব্রামটাই ফুড চ্যানেল তৈরি করে ফেলছে এবং এটার মাধ্যমেই ব্লাডটা হোস্ট থেকে এই মাছিতে চলে আসে। এবং হাইপোফারিংস কি করে? হাইপোফারিংসও আর একটা ফুড চ্যানেল, বা সেটাকে আমরা স্যালাইভারি ডাক্ট তৈরি করে। হাইপোফারিংস ইজ অ্যান extremely narrow tube through which saliva is pumped into the host animal as they feeds. আমরা আগেই বলেছিলাম এই মাউথ পার্সের একটি অংশ দিয়ে কি হচ্ছে, মাছিটা রক্ত শোষণ করে এবং একই সময়ে এই হাইপোফারিংস দিয়ে যে স্যালাইভারি ডাক্ট তৈরি হচ্ছে, এটার মাধ্যমে সেই স্যালাইভাটা হোস্টের দেহে প্রবেশ করে থাকে। আচ্ছা, তাহলে আমাদের এরপরে কি হচ্ছে, মাথার যে অংশটাতে আমরা অ্যান্টিনা দেখলাম, কম্পাউন্ড আই দেখলাম, মাউথ পার্স দেখলাম। তাহলে এরপরে আমাদের কি আসবে? এর পরবর্তী যে অংশটা সেটা হচ্ছে থোরাক্স। ইনসেক্টের থোরাক্সটা কীরকম? আমি আগেই উল্লেখ করেছি, ইনসেক্টের হেড, থোরাক্স এবং অ্যাবডোমেন। থোরাক্সে কয়টাতে অংশ আছে? 3টা অংশ আছে। একটা হচ্ছে প্রোথোরাক্স, মেসোথোরাক্স, মেটাথোরাক্স। আমরা জানি এই the thorax in the mature flies is covered with stiff cuticle. The 3 pairs of legs are attached to the underside of the thorax, and the 2 wings are attached to the top of the side walls of mesothorax. At rest, the 2 wings lie on the other over the back of the abdomen. এখানে কি থাকে? আমাদের প্রতিটা থোরাক্সের খণ্ড থেকে, 3টা খণ্ড থেকে এক জোড়া করে মোট 3 জোড়া পা আছে, এবং উইংস যেটা সেটা আমরা দেখতে পাচ্ছি মেসোথোরাক্স থেকে উইংটা তৈরি হয়েছে একটা। আর কি হচ্ছে, উইংসটা যখন ওরা রেস্ট পজিশনে থাকে তখন উদরের উপরে বিস্তৃত থাকে। এখন আমরা চলে আসি উইংস। এই উইংস দেখতে আমাদের এক জোড়া পাখা আছে। এই পাখাটার
খুবই বৈশিষ্ট্যপূর্ণ পাখা, এবং এটা এই মাছিটাকে আইডেন্টিফাই করতে আমাদের পাখাটার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা উইং ভেনেশন, দ্য উইং ভেন্স ফর্ম এ পার্টিকুলার প্যাটার্ন দ্যাট ইজ ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য সিসি ফ্লাই। এটার যে উইং ভেনেশন সেটা আমাদের সিসি ফ্লাইয়ের ক্যারেক্টারিস্টিক্সটাকে মানে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ করছে। উইং ভেনেশনটাকে আমরা জানি যে একটা টিপিক্যাল উইং ভেনেশন যদি দেখি কমচক এবং নিদামের সিস্টেম অনুযায়ী আমরা জানি আমাদের কিছু লংগিটিউডিনাল ভেইন থাকে, কিছু ক্রস ভেইন থাকে। লংগিটিউডিনাল ভেইনগুলোর যদি আমরা নাম দেখতে যাই তাহলে প্রথমে যে ভেইনটা থাকে সেটা হচ্ছে কি, প্রথমে যে ভেইন, আমরা একটু ভেইনের নামগুলো দেখে নেই। ভেইন হচ্ছে প্রথমে হচ্ছে কস্টা, তারপর হচ্ছে সাবকস্টা, তারপরে রেডিয়াস, মিডিয়ান, কিউবিটাস, অ্যানাল। আমাদের এরকম এই 6 ধরনের প্রধানত আমরা ভেইন দেখে থাকি। তাছাড়া আমরা এখানে কিছু ক্রস ভেইন দেখে থাকি, যেমন এটা রেডিয়াস ক্রস ভেইন, এটা হচ্ছে মিডিও কিউবিটাস ক্রস ভেইন। এটা ছাড়া এই লংগিটিউডিনাল ভেইন এবং ক্রস ভেইন মিলে মাঝখানে সেল তৈরি করে থাকে। এই আমি উইং ভেনেশনের কথাটা বললাম এই কারণে, কারণ আমি যখন এর পরবর্তী যে ছবিটা দেখব আমার তখন এইগুলোর নামগুলো দেখতে হবে। সিসি ফ্লাইয়ের যে প্রথম ভেইনটার নাম কি ছিল? ফার্স্ট ভেইনটা দেখি। ফার্স্ট ভেইন যেটা হচ্ছে কস্টা, সেটা হচ্ছে লম্বা, ঠিক আছে? এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ভেইনটা লম্বা। দ্বিতীয় এবং তৃতীয় ভেইন সেটা কি হচ্ছে? সাবকস্টা এবং রেডিয়াস। ওরা কি হচ্ছে? ভেইন 2 and 3 আর ভেরি ক্লোজ টুগেদার থ্রুআউট দেয়ার লেন্থ। লম্বালম্বিভাবে তারা হচ্ছে কি খুব কাছাকাছি অবস্থান করে। এবং পরবর্তীতে চতুর্থ ভেইন, এইটাই আমাদের এখানে বিশেষ বৈশিষ্ট্য বহন করে থাকে। এটা দেখে আমরা কি হচ্ছে? ফোর্থ ভেইন হ্যাজ স্ট্রংলি কার্ভ বেসাল পার্ট। এই যে চতুর্থ ভেইনটা শুরু হয়ে এখানে কি হয়েছে? একটা যে বেসাল পার্ট শুরুর দিকেই একদম প্রমিনেন্টলি কার্ভ হয়ে গেছে। কোথায়? অ্যান্টেরিয়র ক্রস ভেইনের, যখন সেখানে কার্ভ হয়ে অ্যান্টেরিয়র ক্রস ভেইনের সাথে মিলেছে, এবং এটার ফলে এখানে একটা সেল তৈরি হয়েছে। এই সেলটার নাম ডিসকাল সেল, বা এই যে সেলটার যেহেতু একটা পার্টিকুলার শেপ বহন করেছে, এই শেপটাকে, এটাকে যে মাংস কাটা ছুরির মতো এই সেলটা গঠনটা, সেই জন্য এটাকে হ্যাচ সেল বা ক্লিভার সেলও বলা হয়ে থাকে। এটাকে আমরা আরেকটা ছবির মাধ্যমে, একটা তো আমাদের ডায়াগ্রামেটিক দেখলাম, আরেকটা ছবিতে এই যে এখানে আমাদের একটু গাঢ় রং, হলুদ রং করা যেটা, সেটা কি সেল? ডিসকাল সেল। এটাকে আমরা কি বলেছি? এটাকে আমরা ক্লিভার সেল বা হ্যাচেস সেলও বলে থাকি। এই যে উইং ভেনেশন, এই গ্লসিনার এই উইং ভেনেশনটাই এটার একটা বিশেষ বৈশিষ্ট্য। তাহলে কি আমরা কি দেখছি? গ্লসিনাতে আমাদের যে বৈশিষ্ট্য, প্রথম ভেইন সেটা কোনটা? কস্টাটা লম্বা, দ্বিতীয় এবং তৃতীয় ভেইনটা লম্বালম্বিভাবে খুবই কাছাকাছি অবস্থান করে, এবং চতুর্থ ভেইনটা গোড়ার দিকে যখন অ্যান্টেরিয়র ক্রস ভেইনের সাথে এসে মিলে যায়, এসে হঠাৎ করেই বেঁকে গেছে, বেঁকে অ্যান্টেরিয়র ক্রস ভেইনের সাথে মিলে এখানে একটা ডিসকাল সেল যেটা, সেটা একটা বিশেষ আকৃতি গঠন করে, মাংস কাটার ছুরির মতো আকৃতি ধারণ করে। আচ্ছা, এরপরে চলে আসো, ভেইন চলে গেল, তারপরে আমাদের আমরা পাখার বৈশিষ্ট্য পেলাম। তাহলে দ্বিতীয় জোড়া পাখা কোথায় গেল? দ্বিতীয় জোড়া পাখা আমরা জানি ডিপটেরা বর্গের দ্বিতীয় জোড়া পাখা রূপান্তরিত হয়ে হলটেয়ারে পরিণত হয়, ফলটেয়ার্স। These are two club-shaped organs just behind the base of the wing. They vibrate when the insect is flight and help to steer. They are a sense organ of balance. আমরা জানি এই হলটেয়ারটা ভারসাম্য রক্ষাকারী অঙ্গ হিসেবে পরিচিত। উইংটা যখন ইনসেক্ট যখন ফ্লাই করে তখন সেটাকে আমাদের গাড়ির স্টিয়ারিংয়ের মতো দিক নির্দেশনাতে এবং ব্যালেন্সিং অর্গান হিসেবে হলটেয়ারটা কাজ করে থাকে। সেটা ছাড়াও আমাদের এখানে থোরাসিক স্পাইরাকেল আছে। থোরাক্সে there are two pairs of spiracle on the side of thorax, one pair just above point the attached of the front legs and another pair is near the base of the halter. আমাদের এখানে থোরাসিকে দুই জোড়া থোরাসিক স্পাইরাকেল তো আমরা জানি শ্বাসছিদ্র, যেটার মাধ্যমে
পরিবেশ থেকে অক্সিজেন বা বাতাসটা পতঙ্গের দেহে প্রবেশ করে। আর কি থাকবে থোরাসিক অঞ্চলে? হ্যাঁ, থোরাসিক অঞ্চলে আমাদের আরেকটা থাকবে লেগ। লেগটা কীরকম? আমরা জানি লেগে যে সাধারণ যেটা কক্সা, ট্রোকেন্টার, ফিমার, টিবিয়া, টার্সাস, এই 5টি অংশ নিয়েও আমাদের থোরাসিক লেগের সেরকম খুব একটা বিশেষ বৈশিষ্ট্য নাই। ফর্মার each of legs consists of the following segment: coxa, trochanter, femur, tibia and 5 tarsal segment. এখানে tarsal segment হচ্ছে 5টা tarsal segment থাকে এবং the last tarsal segment has 2 claws and 2 pelvillae. The coxa is fixed to the thorax and cannot be moved. আমাদের এখানে যে লেগের যে 5টা অংশ, সেই 5টা অংশই আছে। তার মধ্যে টার্সাল সেগমেন্ট হচ্ছে 5টা এবং শেষের যে টার্সাল সেগমেন্টে সেখানে 2টা ক্ল থাকে এবং সেখানে একটা পালভেলি বা প্যাড থাকে। এই হলো আমাদের লেগ। থোরাক্সের অঞ্চলে যা যা ছিল, আমাদের উইং আছে, উইংয়ের মডিফিকেশনে হলচার আছে এবং লেগ আছে। এরপরে কি আসবে? এরপরে আসবে অ্যাবডোমেন। In the resting fly, the abdomen is covered over by the wing. It has 7 visible segments, and in male there is an addition, the extra structure hypopygium, folded beneath the last 2 segments. আমাদের অ্যাবডোমেনটা কি থাকে? যখন ওরা রেস্টিং পজিশনে থাকে তখন তাদের উইং দ্বারা কভার্ড হয়ে থাকে এবং অ্যাবডোমেনে সাধারণত 7টা সেগমেন্ট থাকে, কিন্তু মেল যে স্ট্রাকচার, মেল ইনসেক্টের ক্ষেত্রে একটা এক্সট্রা স্ট্রাকচার থাকে, সেটাকে আমরা বলি হাইপোপাইজিয়াম। এটা আমাদের লাস্ট 2 সেগমেন্টের এটা অবস্থান করে। আচ্ছা, আর কি আছে? On the dorsal side of the abdomen there are strong plates. আমাদের যে ডরসাল, আমরা জানি ইনসেক্টের যে ডরসাল সারফেসে সেটাকে যে স্ট্রং প্লেট, সেটাকে আমরা টার্গেট বলি। তারপরে নিচের যে অংশটা আছে সেটাতে আমরা কি বলি? প্লিউরন বলে থাকি। এটা on the dorsal side of the abdomen there are strong plates, one of each segment, but the ventral side is made of highly elastic cuticle. এখানে আমাদের ডরসাল সারফেসে টার্গেট আছে, কিন্তু যে ভেন্ট্রাল সারফেসে সেটাকে যেটা কিউটিকলটা খুবই ইলাস্টিক। কেন? সেটা হচ্ছে কারণ আমরা জানি এই ইনসেক্টটা তার দেহের সমপরিমাণ ওজনের ব্লাডটা সে খেতে পারে। যখন সে ব্লাড সাক করে তখন এইটার ইলাস্টিসিটির জন্যই কি হচ্ছে? ফুলে যেতে পারে। which can stretch to allow the abdomen to carry the enormous blood meal, and in the case of female the large larva remain of the blood meal can often be seen within the abdomen if examined from the ventral surface. এই যে ছবিতে আমরা দেখি, এই মাছিটা রক্ত শোষণ করেছে এবং ওর পেটটা একদম ফুলে আছে এবং তার ভিতর থেকে কি হচ্ছে? আমাদের অ্যাবডোমেনের ভেইনগুলো ব্লাড মিল খাওয়ার ফলে সেই ভেইনগুলো দেখা যাচ্ছে। আচ্ছা, there are 7 pairs of spiracle along the side of the abdomen. এখানে যেহেতু এদের 7টা খণ্ড, প্রতিটা খণ্ডই আমাদের 7 জোড়া স্পাইরাকেল আছে। The anus is at the posterior end of the abdomen, এবং সবচেয়ে শেষ খণ্ডকেই ওদের অ্যানাসটা অবস্থিত। তাহলে আমরা এখন পর্যন্ত, এই পর্যন্ত আমরা কি দেখলাম? এই পর্যন্ত আমরা একটা সিসি ফ্লাইয়ের বাহ্যিক যে বৈশিষ্ট্য, দেখতে কীরকম, ওদের বর্ণ কীরকম, ওদের ব্রাউনিশ বর্ণ হয়ে থাকে। তারপরে ওদের হেডে কি আছে? হেডে একজোড়া কম্পাউন্ড আই আছে, তারপরে 3টা ওসিলি আছে, একজোড়া অ্যান্টিনা আছে। অ্যান্টিনার একটা বিশেষ বৈশিষ্ট্য অ্যারিস্টাটা যেটা আছে, এবং সেখানে 2টা সেন্সরি পিট আছে, যার ফলে ওরা স্মেলের সেন্স নিতে পারে। ওদের মাউথ পার্সটা কীরকম? ওদের টিনিয়াল সুচারটা আমরা দেখতে পেয়েছি। ওদের পিয়ার্সিং অ্যান্ড সাকিং টাইপসের মাউথ পার্স, এবং সেখানে মাউথ পার্সগুলো কি থাকে? আমাদের প্রোবোসিসটা গঠন করে থাকে। প্রোবোসিসে আমাদের থাকে হচ্ছে ল্যাব্রাম, হাইপোফারেন্স এবং ল্যাবিয়াম, এবং এই আমাদের ল্যাব্রামটা ফুড চ্যানেল তৈরি করে থাকে এবং সেটার মাধ্যমে ব্লাডটা সাক করা হয়ে থাকে। হাইপোফারেন্সটা কি হচ্ছে? হাইপোফারেন্সটা স্যালাইভারি ডাক্ট তৈরি করে এবং যার মাধ্যমে মাছিটার স্যালাইভাটা
পোষকের দেহে প্রবেশ করে থাকে। থোরাক্সে কি থাকে? থোরাক্সে দেখলাম একজোড়া পাখা থাকে, পাখাটার মধ্যে ভেইনেশনের বিশেষ গুরুত্বপূর্ণ অংশ থাকে। সেখানে চতুর্থ ভেইন যেটা আমরা মিডিয়ান ভেইনটা সম্মুখ দিকে এসে কি হয়েছে, মিডিয়ান ভেইনটা একটা সেল তৈরি করে থাকে, সেটাকে আমরা ডিসকাল সেল যেটা সেটাকে আমরা ক্লিভার সেল বলে থাকি। এটা মাংস কাটা ছুরির মতো। সেই সেলটা এই মাছিটা শনাক্তকরণে ব্যবহৃত হয়ে থাকে। এটা ছাড়া যে কি আছে, একজোড়া হলটেয়ার আছে। সেটা ছাড়া থোরাসিকে আমাদের দুজোড়া থোরাসিক স্পাইরাকেল আছে। এবং লেগসটা আমাদের সাধারণ যেটা থাকে 5টা খণ্ড, কক্সা, ট্রোকেন্টার, ফিমার, টিবিয়া, টার্সাস। সে এই 5টি অংশ নিয়ে আমাদের লেগসটা গঠিত। টার্সাসটা হচ্ছে 5 সেগমেন্টাল এবং টার্সাসে কি আছে, শেষের খণ্ডকে 2টা ক্ল আছে এবং প্যাড আছে। অ্যাবডোমেন কি হচ্ছে, অ্যাবডোমেনে 7টা খণ্ড নিয়ে অ্যাবডোমেনটা গঠিত। অ্যাবডোমেনে 7 জোড়া স্পাইরাকেল দেখা যায় এবং অ্যাবডোমেনের শেষ খণ্ডে কি দেখা যাচ্ছে, অ্যানাস থেকে দেখা যাচ্ছে। এই হলো আমাদের মরফোলজি। এখন আমরা এই যে মাছিটা দেখলাম, সেই মাছের যে স্পেসিফিক বৈশিষ্ট্য, আমরা 4টা বৈশিষ্ট্যর কথা বলবো যেটা অন্যান্য মাছি থেকে এই মাছিটাকে আলাদা করবে। The 4 characteristics definitively separate adult sissy fly from other kinds of fly. 1 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে প্রোবোসিস। এই প্রোবোসিস সিসি ফ্লাইয়ের যে প্রোবোসিসটা কীরকম, আমি আগেই বলছি, সিসি ফ্লাই হ্যাভ এ ডিস্টিংক্ট প্রোবোসিস, এ লং থিন স্ট্রাকচার attached to the bottom of the head and pointing forward. দ্বিতীয় যেটা ব্রাঞ্চড অ্যারিস্টা হেয়ার। এখানে আমাদের যে অ্যারিস্টা ছিল অ্যান্টিনায়, the antennae have arista with hair which are themselves branched. অ্যান্টিনাটা কি হচ্ছে, আমাদের আইল্যাশের মতো একটা অ্যারিস্টা আছে এবং সেটার যে ইয়েগুলো সেগুলো হচ্ছে ব্রাঞ্চ, হেয়ারটা ব্রাঞ্চড। আচ্ছা, ফোল্ডেড উইং। এই যে ছবিটা দেখি, এই ছবিটা দেখো, যখন সে রেস্টে থাকে ফ্লাইটা, তখন দেহের উপরে, অ্যাবডোমেনের উপরে একটা crosswise folded হয়ে থাকে। When at rest, sissy flies fold their wings completely on the top of the এবং চতুর্থ যেই জিনিসটা সেটা হচ্ছে এই যে ওর হ্যাচেট সেল। এটা কি হচ্ছে, এটার আরেকটা নাম কি হচ্ছিল, দ্য ডিসকাল সেল। মিডিয়ান ডিসকাল সেল of the wing has a characteristic hatchet shape resembling a meat cleaver or a hatchet. আমরা হচ্ছে মাংস কাটা ছুরির মতো এই আকৃতি গঠন করেছে ওদের ডিসকাল সেলটা। এটার একটা বৈশিষ্ট্য। সুতরাং এই 4টা বৈশিষ্ট্য স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে আমার সিসি ফ্লাই, অ্যাডাল্ট সিসি ফ্লাইয়ের স্পেসিফিক ক্যারেক্টার। আশা করি তোমরা সিসি ফ্লাইটা কি, সিসি ফ্লাইয়ের বৈশিষ্ট্য, বাহ্যিক বৈশিষ্ট্য তোমরা এখন বুঝতে পেরেছ। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে ওর লাইফ হিস্ট্রি, হোস্ট প্যারাসাইটিক রিলেশনশিপ এবং কন্ট্রোল মেজারটা পড়ব। তোমাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ অ্যান্ড স্টে সেফ।